আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরুন একজন ৩৪ বছর বয়সী মহিলা, যার জীবনটা প্রায় সব দিক থেকেই বেশ খারাপ অবস্থায়, স্থূলকায়, অনেক ঋণ আর প্রায় ২০ বছরে ধূমপানের অভ্যাস। আর তার সাথে যদি তুলনা করি অ্যালকোয়া নামের এক বিশাল কোম্পানির সিইওর, এই দুজনের মধ্যে মিল কোথায় থাকতে পারে? প্রশ্নটা কিন্তু দারুণ। প্রথমবার শুনলে মনে হবে এদের মধ্যে তো কোনো মিলই থাকতে পারে না, আকাশ পাতাল তফাত। ঠিক। কিন্তু তাদের দুজনের সাফল্যের পেছনেই লুকিয়ে আছে একই রহস্য, আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। অভ্যাস। একদম। আজ আমরা চার্লস ডুহেগের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ হ্যাবিট নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। দেখব অভ্যাস জিনিসটা আসলে কিভাবে কাজ করে আর আমরা কিভাবে এর চালক হতে পারি। চমৎকার। কারণ আমরা সবাই তো কমবেশি অভ্যাসের দাস, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা, সবকিছুই তো মনে হয় অটো পাইলট মোডে চলে। কিন্তু মস্তিষ্ক কেন এমন করে? কেন সে এত অলস? অলস না বলে বলা ভালো, মস্তিষ্ক আসলে খুবই দক্ষ। সে তার শক্তি বাঁচাতে চায়। শক্তি বাঁচাতে চায়? হ্যাঁ। বইটাতে ইউজিন পোলি নামের একজনের একটা অসাধারণ গল্প আছে। একটা ভাইরাসের আক্রমণে তার মস্তিষ্কের সেই অংশটা নষ্ট হয়ে যায় যা নতুন স্মৃতি তৈরি করে। মানে তিনি নতুন কিছু মনে রাখতে পারতেন না? কিছুই না, কয়েক মিনিট আগের কথাও তার মনে থাকত না। এমনকি নিজের বাড়িটাও চিনতেন না। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, প্রতিদিন সকালে তিনি ঠিকই হাঁটতে বেরোতেন এবং কোনো সাহায্য ছাড়াই বাড়ি ফিরে আসতেন। ১ মিনিট? মানে তিনি চিনতেন না কোনটা তার বাড়ি, কিন্তু ঠিকই হেঁটে বাড়ি ফিরতে পারতেন। এটা কিভাবে সম্ভব? এটাই তো আসল মজা। কারণ অভ্যাস আমাদের সচেতন স্মৃতির অংশে জমা থাকে না। তাহলে কোথায় থাকে? এটা থাকে মস্তিষ্কের অনেক গভীরে, ব্যাসেল গ্যাংলিয়া নামের একটা আদিম অংশে। যখনই কোনো কাজ আমরা বারবার করি, মস্তিষ্ক সেই কাজের একটা নকশা তৈরি করে ফেলে। তারপর সেই নকশাটা ব্যাসেল গ্যাংলিয়াতে পাঠিয়ে দেয়। আর তারপর থেকে ওই কাজটা করার জন্য আর ভাবতে হয় না, কোনো মানসিক শক্তিও খরচ হয় না। ঠিক যেমন গাড়ি চালাতে চালাতে অন্য কিছু ভাবা যায়। মস্তিষ্ক তখন কাজটা অভ্যাসের হাতে ছেড়ে দিয়েছে। বাহ! তার মানে মস্তিষ্ক আক্ষরিক অর্থেই কাজটা আউটসোর্স করে দেয়। এই প্রক্রিয়াটা যে ঘটছে, সেটা বিজ্ঞানীরা ধরলেন কিভাবে? বইয়ে ইঁদুরের উপর একটা পরীক্ষার কথা বলা আছে, তাই না? হ্যাঁ, এমআইটির বিজ্ঞানীরা একটা গোলকধাঁধায় ইঁদুরকে ছেড়ে দিয়ে তার মস্তিষ্কের কার্যকলাপ মাপছিলেন। আচ্ছা। প্রথমবার যখন ইঁদুরটা চকলেটের খোঁজে বেরোল, তার পুরো মস্তিষ্ক যেন জ্বলে উঠল। সে পথ খুঁজছে, গন্ধ নিচ্ছে, ভাবছে। কিন্তু কয়েকদিন পর যখন রাস্তাটা তার মুখস্থ হয়ে গেল, বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন যে ইঁদুরের মস্তিষ্কের কার্যকলাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রায় শূন্য? তার মানে কি মস্তিষ্ক ঘুমিয়ে পড়ছিল? ঠিক তা নয়। দেখা গেল শুধু ২ মুহূর্তে মস্তিষ্কের কার্যকলাপ বাড়ছে। এক, গোলকধাঁধায় ঢোকার মুখে একটা ক্লিক শব্দ শোনার সাথে সাথে, যেটা ছিল শুরুর সংকেত। একদম। আর ২, একদম শেষে, চকলেটটা পাওয়ার পর। মাঝখানের পুরো সময়টা মস্তিষ্ক শান্ত। আর এখান থেকেই বিজ্ঞানীরা অভ্যাসের সেই বিখ্যাত ৩ ধাপে চক্র বা হ্যাবিট লুপ আবিষ্কার করেন। ঠিক তাই। তার মানে মস্তিষ্ক শুধু শুরু আর শেষের সংকেতটাকেই গুরুত্ব দিচ্ছে। এই ধাপগুলো ঠিক কি কি? এই চক্রে ৩টি ধাপ। প্রথমটা হলো সূত্র বা কিউ। এটা একটা ট্রিগার যা মস্তিষ্ককে বলে ওই পুরনো ফাইলটা বের করো। যেমন ফোনের নোটিফিকেশন টোন? হ্যাঁ। দ্বিতীয়টা হলো রুটিন, মানে শারীরিক বা মানসিক কাজটা, যেমন ফোনটা হাতে তুলে স্ক্রল করা। আর তৃতীয়? আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পুরস্কার বা রিওয়ার্ড। এটা মস্তিষ্ককে একটা সন্তুষ্টি দেয় এবং বলে এই পুরো চক্রটা মনে রাখার মতো। যেমন কোনো মজার ভিডিও দেখে হাসা বা কোনো পোস্টে লাইক পাওয়া। একদম। সূত্র, রুটিন, পুরস্কার, এই চক্র আমাদের জীবনে হাজার হাজার বার ঘুরছে। চক্রটা তো বোঝা গেল, কিন্তু কিছু চক্র কেন অন্যগুলোর চেয়ে এত বেশি শক্তিশালী হয়? যেমন আমি প্রতিদিন ইমেল চেক করি, কিন্তু সকালের ১ কাপ কফির জন্য যে তীব্র টান অনুভব করি, তেমনটা তো ইমেলের জন্য করি না। এর কারণ কি? খুব ভালো একটা পয়েন্ট। এর কারণ হল চতুর্থ একটি অদৃশ্য উপাদান, যার নাম আকাঙ্ক্ষা বা ক্রেভিং। আকাঙ্ক্ষা? হ্যাঁ, যখন মস্তিষ্ক কোনো পুরস্কারের আশা করতে শুরু করে, তখন সে সেই পুরস্কারের জন্য ছটফট করে। এই আকাঙ্ক্ষাই অভ্যাসকে সিমেন্টের মতো জমিয়ে দেয়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল পেপসোডেন্ট টুথপেস্টের গল্প। হ্যাঁ, ক্লড হপকিন্সের সেই বিখ্যাত বিজ্ঞাপনের গল্প। মানে একটা টুথপেস্টের বিজ্ঞাপনে মিন্ট অয়েল মিশিয়ে পুরো দেশের মানুষের অভ্যাস বদলে দেওয়া হলো। এটা তো অবিশ্বাস্য শোনায়।
অবিশ্বাস্য কিন্তু সত্যি। বিংশ শতকের শুরুতে আমেরিকানদের দাঁত ব্রাশ করার কোনো অভ্যাসই ছিল না। হপকিন্স নামের এক বিজ্ঞাপন গুরু পুরো খেলাটা পাল্টে দেন। কিভাবে? তিনি তার বিজ্ঞাপনে একটা সূত্র তৈরি করলেন। তিনি দাঁতের ওপর এক ধরনের পাতলা ফিল্মের কথা বলা শুরু করলেন, যা নাকি দেখতে খারাপ লাগে। যদিও এই ফিল্ম সবার তাতে লেখাকে এবং এটা স্বাভাবিক। ঠিক, কিন্তু মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করল। এরপর তিনি দিলেন পুরস্কার। পেপসোডেন্টে তিনি মিন্ট অয়েল আর সাইট্রিক অ্যাসিডের মতো কিছু উপাদান মেশালেন, যা ব্রাশ করার পর মুখে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি তৈরি করে। ও আচ্ছা, ওই শিরশিরে অনুভূতিটাই তাহলে পুরস্কার। একদম। ওই অনুভূতিটার সাথে দাঁত পরিষ্কার হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ ওই শিরশিরে অনুভূতিটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রমাণ হিসেবে ধরে নিল। আর তারপর তারা ওই অনুভূতির জন্যই ব্রাশ করা শুরু করলো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি মানুষ শুধু দাঁত পরিষ্কার করার জন্য নয়, বরং ওই অনুভূতিটা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে ব্রাশ করা শুরু করল। একটা নতুন জাতীয় অভ্যাস তৈরি হয়ে গেল। ভাবা যায় মার্কেটিং মানুষের মনস্তত্ত্বকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা তার একটা দারুণ উদাহরণ। এই একই আইডিয়া তো ফ্যাব্রিজ এয়ার ফ্রেশনারের ক্ষেত্রেও কাজে লেগেছিল, তাই না? ঠিক তাই। ফ্যাব্রিজ তো প্রথমে প্রায় দেউলিয়া হতে বসেছিল। কারণ ওটা শুধু দুর্গন্ধ দূর করত, কিন্তু যাদের বাড়িতে দুর্গন্ধ তাদের নাক তো সেই গন্ধে অভ্যস্ত হয়ে যায়। একদম, তারা কোনো সূত্র বা ট্রিগারই পেত না, তাই পণ্যটা কেউ কিনছিল না। পরে মার্কেটাররা তাদের কৌশল পাল্টালো। তারা ফ্যাব্রিজকে ঘর পরিষ্কার করার রুটিনের শেষে একটা পুরস্কার হিসেবে বিজ্ঞাপন দেওয়া শুরু করল। কিভাবে? বিজ্ঞাপনগুলোতে দেখানো হলো একজন মহিলা ঘর পরিষ্কার করছেন, বিছানার চাদর টানটান করছেন, এটা হলো রুটিন। আর সব শেষে বাতাসে ফ্যাব্রিক স্প্রে করে একটা তৃপ্তির হাসি দিচ্ছেন। আর ওই মিষ্টি গন্ধটাই হয়ে গেল পুরস্কার। ঠিক, হঠাৎ করেই ফ্যাব্রিজের বিক্রি রকেটের গতিতে বেড়ে গেল। মানুষ ঘর পরিষ্কারের পর ওই সুন্দর গন্ধটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে শুরু করল। নাম, তাহলে এই আলোচনা থেকে তো এটা পরিষ্কার যে অভ্যাস কিভাবে তৈরি হয়। কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো ভাঙা যাবে কিভাবে? ধরা যাক বিকেলে ভাজা পোড়া খাওয়া ছাড়তে চাই, এর জন্য কি কোনো নতুন শিরশিরে অনুভূতি খুঁজে বের করতে হবে? না, অতটা জটিল নয়। বইটিতে এর জন্য একটা সোনালী নিয়ম বা গোল্ডেন রুল অফ হ্যাবিট চেঞ্জের কথা বলা হয়েছে। সেটা কি? নিয়মটা হলো, আপনি কোনো অভ্যাসকে পুরোপুরি মুছে ফেলতে পারবেন না, কিন্তু আপনি একে নতুন করে ডিজাইন করতে পারেন। এর জন্য আপনাকে পুরনো সূত্র এবং পুরনো পুরস্কার ঠিক রেখে শুধু মাঝখানের রুটিনটা বদলে দিতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝালে সুবিধা হয়। অবশ্যই। ধরা যাক প্রতিদিন বিকেল ৩টের সময়, এটা হলো সূত্র, আপনার ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। কেন? কারণ আপনি ক্লান্ত বোধ করেন এবং আপনার একটা ব্রেক দরকার। এটা পুরস্কার। আচ্ছা, এখন আপনি ভাজাপোড়া খাওয়ার যে রুটিন, সেটার বদলে ওই একই সময়ে উঠে ৫ মিনিট হেঁটে আসতে পারেন বা কোনো সহকর্মীর সাথে গল্প করতে পারেন। এটা হলো নতুন রুটিন। এতেও তো সেই একই পুরস্কার, মানে ক্লান্তি থেকে মুক্তি বা একটা ছোট্ট ব্রেক পাওয়া যাচ্ছে। একদম। সূত্র একই, পুরস্কারও একই, শুধু মাঝখানের ক্ষতিকর রুটিনটা বদলে গেল। অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের সাফল্য তো এই নিয়মটার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে, তাই না? ঠিক তাই। একজন অ্যালকোহলিক যখন মানসিক চাপ মানে সূত্র অনুভব করেন, তিনি অ্যালকোহলের মাধ্যমে দুশ্চিন্তা থেকে মুক্তি মানে পুরস্কার খোঁজেন। এ তাকে শেখায় ওই একই সূত্র অনুভব করলে একজন স্পন্সরকে ফোন করতে বা মিটিংয়ে যেতে। একটা নতুন রুটিন। হ্যাঁ, এর মাধ্যমেও তিনি সঙ্গ ও মানসিক স্বস্তি পান, অর্থাৎ সেই একই পুরস্কার। কিন্তু শুধু রুটিন বদলালেই সব ক্ষেত্রে কাজ হয় না। কঠিন সময়ে তো আবার পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। এখানেই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী উপাদানটি আসে, আর তা হল বিশ্বাস বা বিলিফ। বিশ্বাস? হ্যাঁ, যখন মানুষ সত্যিই বিশ্বাস করতে শুরু করে যে পরিবর্তন সম্ভব এবং তারা এই যাত্রা একা নয়, তখনই নতুন অভ্যাসটা স্থায়ী হয়। এর ক্ষেত্রে এই বিশ্বাসটা আসে একটা কমিউনিটি থেকে, অন্যদের সাফল্যের গল্প শুনে। তার মানে একটা সাপোর্ট সিস্টেম খুব জরুরি। খুব জরুরি। যখন বিশ্বাস করা যায় যে আমি পারব, তখন কঠিন সময়েও নতুন রুটিনটা আঁকড়ে ধরা সহজ হয়। এবার পুরো ছবিটা পরিষ্কার হলো। আর এটা আমাদের সেই শুরুর ধাঁধার দিকেও নিয়ে যাচ্ছে। লিসা অ্যালেন নামের সেই মহিলা শুধু ধূমপান ছেড়ে দিয়েছিলেন, আর তাতেই তার পুরো জীবন বদলে গেল। একটা অভ্যাস কিভাবে এত বড় প্রভাব ফেলতে পারে? কারণ ওটা ছিল একটা মূল অভ্যাস বা কিস্টোন হ্যাবিট। কিস্টোন হ্যাবিট। হ্যাঁ,
কিছু অভ্যাস আছে যেগুলো পরিবর্তন করলে ডমিনো এফেক্টের মতো জীবনের অন্যান্য ভালো অভ্যাসগুলো নিজে থেকেই তৈরি হতে শুরু করে। ব্যায়াম করা, প্রতিদিনের খাবারের হিসেব রাখা বা সকালে বিছানা গোছানো, এগুলো সবই মূল অভ্যাসের উদাহরণ। আর অ্যালকোয়া কোম্পানির সিইও পল ওনিলের গল্পটাও তো এরই একটা দারুণ উদাহরণ। অবশ্যই। তিনি দায়িত্ব নিয়েই বলেছিলেন তার একমাত্র লক্ষ্য হবে কর্মী সুরক্ষা, লাভ নয়। বিনিয়োগকারীরা তো রীতিমতো আঁতকে উঠেছিলেন। সবাই ভেবেছিল লোকটা পাগল, কিন্তু অনিল জানতেন তিনি কি করছেন। তিনি কর্মী সুরক্ষাকে কোম্পানির মূল অভ্যাস বানাতে চেয়েছিলেন। তিনি নিয়ম করলেন, যখনই কারখানায় কোনো দুর্ঘটনা ঘটবে, এটা শুদ্ধ। আচ্ছা। সেই ইউনিটের প্রেসিডেন্টকে ২৪ ঘণ্টার মধ্যে তার কারণ এবং সমাধানের পরিকল্পনা জমা দিতে হবে। এটা রুটিন, আর যারা এই নিয়ম মানত তাদের পদোন্নতি হতো। এটা পুরস্কার। তার মানে তিনি পুরো কোম্পানির মধ্যে একটা নতুন অভ্যাস চক্র তৈরি করে দিলেন। ঠিক তাই। আর এই একটা অভ্যাসকে কেন্দ্র করে পুরো কোম্পানির সংস্কৃতি বদলে গেল। দুর্ঘটনা রিপোর্ট করার জন্য কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ল, উৎপাদন প্রক্রিয়ার ত্রুটিগুলো দ্রুত ধরা পড়তে লাগল, আর কোম্পানির সার্বিক দক্ষতাও বেড়ে গেল। এমনভাবে বাড়ল যে অনিলের নেতৃত্বে অ্যালকোয়ার বাজার মূল্য ৫ গুণ বেড়ে গিয়েছিল। তিনি লাভের পেছনে ছোটেননি, তিনি একটা মূল অভ্যাস তৈরি করেছেন, আর লাভ নিজে থেকেই এসেছে। অসাধারণ। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, আমাদের জীবনটা অজান্তেই অসংখ্য অভ্যাসের সুতোয় বাঁধা, কিন্তু আমরা অসহায় নই। এর বিজ্ঞানটা বুঝতে পারলে আমরাই এই সুতোর কারিগর হতে পারি। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, প্রতিটি অভ্যাসের পেছনে আছে সূত্র, রুটিন আর পুরস্কার। এই চক্রকে শক্তিশালী করে আকাঙ্ক্ষা, আর অভ্যাস বদলাতে চাইলে পুরনো সূত্র আর পুরস্কারের জন্য একটা নতুন রুটিন তৈরি করতে হবে। এবং মনে রাখতে হবে বিশ্বাসের শক্তিকে। একদম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জীবনের সব অভ্যাস একবারে বদলানোর চেষ্টা না করে শুধু একটা বা দুটো মূল অভ্যাস খুঁজে বের করা। বইটার মূল বার্তা সম্ভবত এটাই, যে অভ্যাস আমাদের ভাগ্য নির্ধারণ করে না, আমরাই আমাদের অভ্যাসকে ডিজাইন করতে পারি। হ্যাঁ। আজকের আলোচনার পর নিজের দৈনন্দিন জীবনের দিকে তাকিয়ে একবার ভাবার মতো একটা বিষয় হল, এমন কোনো একটি মূল অভ্যাস আছে যা পরিবর্তন করলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও একটা ইতিবাচক ডমিনো ইফেক্ট শুরু হতে পারে। সেটা প্রতিদিন সকালে ৫ মিনিট হাঁটা, অথবা রাতে ঘুমানোর আগে পরের দিনের কাজের তালিকা তৈরি করা। ছোট একটা পরিবর্তন, কিন্তু এর প্রভাব হতে পারে বিশাল। আমাদের প্রতিদিনের যে কাজকর্ম তার প্রায় অর্ধেকই কিন্তু আমরা সজ্ঞানে করি না। এগুলো আসলে অভ্যাস, মানে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা বা অফিসে যাওয়ার জন্য ঠিক একই রাস্তাটা ধরা, এই সবই আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা কিছু প্যাটার্ন। আজ আমরা চার্লস ডুহিগের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ হ্যাবিটের গভীরে যাব। আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে অভ্যাস জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়, কিভাবে বদলানো যায়, আর বড় বড় কোম্পানি বা সফল মানুষেরা এই জ্ঞানকে কিভাবে কাজে লাগান। আর এই পুরো ব্যাপারটার কেন্দ্রে কিন্তু রয়েছে খুব সাধারণ একটা কাঠামো, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এটাকে বলা হয় হ্যাবিট লুপ, মানে অভ্যেসের চক্র। মাত্র ৩টে অংশ, একটা সংকেত বা কিউ, একটা রুটিন বা কাজ, আর শেষে একটা পুরস্কার বা রিওয়ার্ড। এই ছোট্ট চক্রটা কিভাবে আমাদের অজান্তেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আজ আমরা সেটাই দেখব কিছু অসাধারণ গল্পের মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক একজন অদ্ভুত রোগীর গল্প দিয়ে। হেনরি মোলাইসন, গবেষণার জগতে যাকে সবাই এইচএম নামে চেনে। মৃগীরোগের চিকিৎসার জন্য তার মস্তিষ্ক থেকে হিপোক্যাম্পাস নামের একটা অংশ বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এর ফল হয়েছিল মারাত্মক। তিনি আর কোনো নতুন স্মৃতি তৈরি করতে পারতেন না, মানে কয়েক মিনিট আগে কি করেছেন, কার সাথে কথা বলেছেন, কিচ্ছু মনে রাখতে পারতেন না। কিন্তু গবেষকরা অবাক হয়ে দেখলেন তিনি ঠিকই নতুন অভ্যাস তৈরি করতে পারছেন। এটা কিভাবে সম্ভব? এখানেই তো আসল রহস্যটা লুকিয়ে আছে। এই ঘটনাটা নিউরোসায়েন্সের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার ছিল। এটা প্রথমবার প্রমাণ করে যে স্মৃতি আর অভ্যাস মস্তিষ্কের দুটো সম্পূর্ণ আলাদা জায়গায় তৈরি হয়। আমাদের স্মৃতি, সচেতন চিন্তা, এগুলো হয় মস্তিষ্কের আধুনিক অংশে, কিন্তু অভ্যাস তৈরি হয় মস্তিষ্কের অনেক পুরনো আর আদিম একটা অংশে, যার নাম ব্যাসেল গ্যাংলিয়া। তার মানে কি আমাদের মাথার ভেতরে দুটো আলাদা সিস্টেম কাজ করছে? একটা যেটা চিন্তা করে, মনে রাখে, আর একটা যেটা শুধু কাজ করে যায়, কোনো কিছু না ভেবেই।
অনেকটা সেরকমই। একদম। বেসেল গ্যাংলিয়া হলো আমাদের মস্তিষ্কের অটো পাইলট সিস্টেম। এর নতুন কিছু মনে রাখার ক্ষমতা নেই, কিন্তু বারবার একই কাজ করতে করতে এটা প্যাটার্ন শিখে নেয়। এজন্যই প্রতিদিন একটা পাজল সলভ করতে করতে আগের দিনের কথা হয়তো ভুলে যেতেন, কিন্তু কাজটা আরও দ্রুত করতে পারছিলেন। তার হাত জানত কি করতে হবে, যদিও তার সচেতন মন কিছুই জানত না। আর ঠিক এ কারণেই পুরনো অভ্যাস ছাড়া এত কঠিন। আপনি ইচ্ছাশক্তি দিয়ে আপনার সচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু এই অটো পাইলটকে থামানো বেশ কঠিন। তার মানে এই অটো পাইলট সিস্টেমকে যদি একবার প্রোগ্রাম করা যায় তাহলে তো দারুণ ব্যাপার। আচ্ছা, এই জ্ঞানকে কাজে লাগিয়ে কি আরও বড় কোনো পরিবর্তন আনা সম্ভব? যেমন ধরুন, গোটা একটা জাতির অভ্যাস বদলে দেওয়া। একেবারে সম্ভব। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল পেপসোডেন্ট টুথপেস্টের গল্প। আপনি কি জানেন, ২০ শতকের শুরুতে আমেরিকানদের মাত্র ৭% মানুষ দাঁত ব্রাশ করত। মাত্র ৭%? ভাবা যায়? হ্যাঁ, তখন দাঁত ব্রাশ করাটা একটা অপ্রয়োজনীয় কাজ বলে মনে করা হতো। ক্লড হপকিন্স নামে এক কিংবদন্তি বিজ্ঞাপন নির্মাতা এই ছবিটা পুরোপুরি বদলে দেন। তিনি কি এমন করেছিলেন? নিশ্চয়ই লোকেদের দাঁত পরিষ্কার রাখার উপকারিতা বুঝিয়েছিলেন, স্বাস্থ্য নিয়ে সচেতন করেছিলেন। না, এখানেই হপকিন্সের জাহানত। তিনি জানতেন, শুধু উপকারিতা বোঝালে মানুষ অভ্যাস বদলায় না। তার দরকার ছিল একটা শক্তিশালী হ্যাবিট লুপ তৈরি করা। তিনি বিজ্ঞাপনে একটা সহজ সংকেত বা কিউ তৈরি করলেন, দাঁতের ওপর ফিল্ম। তিনি বুঝালেন, জিভ দিয়ে দাঁতে বুলিয়ে দেখুন, একটা পিচ্ছিল স্তর অনুভব করছেন, ওটাই আপনার দাঁতের সৌন্দর্য নষ্ট করছে। এটা ছিল সংকেত। আর রুটিনটা ছিল খুবই সহজ, পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করুন। সংকেত আর রুটিন তো বোঝা গেল, কিন্তু মানুষ কেন এটা চালিয়ে গেল? শুধু দাঁত পরিষ্কার হবে এই ধারণাটা কি যথেষ্ট শক্তিশালী ছিল? আমার তো মনে হয় না। একদমই না। আর এখানেই হপকিন্সের আসল জাদুটা ছিল, পুরস্কার। পেপসোডেন্টে সাইট্রিক অ্যাসিড আর মিন্ট অয়েলের মতো কিছু উপাদান মেশানো হতো। আচ্ছা। এগুলোর সাথে কিন্তু দাঁত পরিষ্কারের সরাসরি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ব্রাশ করার পর এগুলো মুখে একটা ঠান্ডা, শিরশিরে সতেজ অনুভূতি দিত। ও আচ্ছা। মানুষ ওই সুন্দর অনুভূতির জন্য এতটাই আকুল হয়ে গেল যে তারা ব্রাশ করার অভ্যাসটা চালিয়ে যেতে লাগল। পুরস্কারটা একটা তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করেছিল। যখনই তাদের দাঁতে ফিল্ম অনুভব হতো, তাদের ব্রেন তখন ওই ফ্রেশ অনুভূতিটার জন্য ছটফট করত। আর এভাবেই? এভাবেই মাত্র ১০ বছরের মধ্যে আমেরিকার প্রায় ৬৫% মানুষ নিয়মিত দাঁত ব্রাশ করতে শুরু করে। দারুণ। তার মানে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পারলেই নতুন অভ্যাস গড়া সম্ভব। কিন্তু আমাদের জীবনে তো অনেক পুরনো আর খারাপ অভ্যাসও গেঁথে আছে। সেগুলোকে কি একই লুপ ব্যবহার করে বদলানো যায়, নাকি তার জন্য অন্য কোনো কৌশল লাগে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরনো অভ্যাস বদলানো নতুন অভ্যাস তৈরির চেয়েও কঠিন, কারণ সেখানে আগে থেকেই একটা শক্তিশালী ক্রেভিং কাজ করে। এর জন্য চার্লস ডুহিক একটা নিয়মের কথা বলেছেন, অভ্যাস পরিবর্তনের সোনালী নিয়ম, দ্য গোল্ডেন রুল অফ হ্যাবিট চেঞ্জ। নিয়মটা হলো, সংকেত এবং পুরস্কার একই রাখুন, শুধুমাত্র মাঝখানের রুটিনটি বদলে দিন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে। অবশ্যই। টনি ডানজি নামে একজন আমেরিকান ফুটবল কোচের গল্পটা শোনা যাক। তিনি যখন ট্যাম্পা বে বাকিনিয়ার্স দলের দায়িত্ব নেন, তখন সেটা ছিল লিগের সবচেয়ে ব্যর্থ দলগুলোর একটা। খেলোয়াড়রা প্রতিভাবান ছিল, কিন্তু চাপের মুখে পড়লেই তারা ভেঙে পড়ত আর ভুল সিদ্ধান্ত নিত। খেলার মাঠের উত্তেজনায় এবং দর্শকদের চিৎকার ছিল তাদের জন্য সংকেত, আর এর প্রতিক্রিয়ায় তাদের রুটিন ছিল আতঙ্কিত হওয়া। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি ততটাই সহজ ছিল? চাপের মুহূর্তে তো পুরনো অভ্যাসে ফিরে যাওয়াটাই স্বাভাবিক। খেলোয়াড়রা কি প্রথম দিকে এই নতুন পদ্ধতিতে বাধা দেয়নি? অবশ্যই দিয়েছিল। এখানেই ডানজির কৌশলটা ছিল যুগান্তকারী। তিনি খেলোয়াড়দের শত শত নতুন কৌশল শেখানোর চেষ্টা করেননি। তিনি তাদের পুরনো সংকেতগুলোই ব্যবহার করলেন, কিন্তু তাদের রুটিন বদলে দিলেন। তিনি তাদের শেখালেন চাপের মুহূর্তে কোনো চিন্তা না করে হাতে গোনা কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ, কোন দিকে দৌড়াতে হবে, কাকে পাস দিতে হবে, এগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে। তিনি এই কয়েকটি মুভ হাজার হাজারবার অনুশীলন করালেন, যতক্ষণ না সেটা তাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয়। আর পুরস্কার? পুরস্কার অর্থাৎ খেলায় জেতা বা পয়েন্ট পাওয়া একই ছিল। বারবার অনুশীলনের মাধ্যমে পুরনো আতঙ্কিত হওয়ার অভ্যাসের জায়গায় এই নতুন স্বয়ংক্রিয় অভ্যাসটি গেঁথে গিয়েছিল, আর এভাবেই একটি ব্যর্থ দল কয়েক বছরের মধ্যে সুপার বোল চ্যাম্পিয়ন হয়ে ওঠে। আমার একটা প্রশ্ন আছে।
আচ্ছা, এমন কি হতে পারে যে কিছু অভ্যাস অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যেমন আমি যদি শুধু প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস করি, তাহলে কি আমার জীবনের অন্য অভ্যাসগুলোও নিজে থেকেই ভালো হয়ে যেতে পারে? আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। কিছু অভ্যাস আছে যেগুলোকে বলা হয় কিস্টোন হ্যাবিট। এগুলো অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা অভ্যাস বদলালে এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। বইটিতে লিজা অ্যালেন নামে একজন নারীর গল্প আছে, যিনি অনেক মোটা হয়ে গিয়েছিলেন আর ঋণের চাপে ডুবেছিলেন। তিনি অনেক কিছু বদলানোর চেষ্টা করে ব্যর্থ হন। শেষে তিনি শুধু একটা জিনিসে মনোযোগ দেন, ধূমপান ছাড়া। তার মানে কি ধূমপান ছাড়াটাই তার জীবনের সব সমস্যার সমাধান করে দিয়েছিল? সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে। হ্যাঁ। ধূমপান ছাড়ার জন্য তাকে যে আত্মনিয়ন্ত্রণ আর পরিকল্পনার অভ্যাস করতে হয়েছিল, সেটাই তার জীবনের অন্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। তিনি ধূমপানের জায়গায় দৌড়ানো শুরু করেন। দৌড়ানোর ফলে তার খাদ্যাভ্যাস বদলে যায়, ঘুম ভালো হতে থাকে। এই ছোট ছোট সাফল্যগুলো তাকে আত্মবিশ্বাস দেয়, যার ফলে তিনি তার অর্থনৈতিক পরিকল্পনাতেও মনোযোগ দেন এবং ধীরে ধীরে ঋণমুক্ত হন। তার মানে ধূমপান ছাড়াটা ছিল তার জীবনের সেই কিস্টোন হ্যাবিট। ঠিক, যেটা বাকি ডমিনোগুলোকে ফেলে দিয়েছিল। এটা তো শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সত্যি হতে পারে, তাই না? আমি শুনেছি স্টারবাকসের একটা বিশেষ পদ্ধতি আছে ক্ষুব্ধ গ্রাহকদের সামলানোর জন্য, ল্যাটে মেথডের মতো কিছু একটা। এটা ঠিকভাবে কিভাবে কাজ করে? হ্যাঁ, স্টারবাকস তাদের কর্মীদের আত্মনিয়ন্ত্রণ বা উইল পাওয়ারকে একটি কিস্টোন হ্যাবিট হিসাবে গড়ে তোলে। তারা জানে যে একজন ব্যারিস্টারকে হয়তো দিনের শেষে কোনো ক্লান্ত বা ক্ষুব্ধ গ্রাহকের মুখোমুখি হতে হবে। সেই চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটা জরুরি। তাই তারা কর্মীদের একটি নির্দিষ্ট রুটিন শেখায়, যাকে বলা হয় ল্যাটে মেথড। এটা একটা অ্যাক্রোনিম: লিসেন, অ্যাকনলেজ, টেক অ্যাকশন, থ্যাঙ্ক অ্যান্ড দেন এক্সপ্লেইন। লিসেন, অ্যাকনলেজ, আচ্ছা। হ্যাঁ, এই একটি অভ্যাস কর্মীদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা দুটোই বাড়িয়ে দেয়, যা সার্বিকভাবে কাস্টমার সার্ভিস এবং কোম্পানির সাফল্যকে প্রভাবিত করে। আমরা ব্যক্তি, দল এবং কোম্পানির কথা বললাম। এই অভ্যাসের ধারণাটা কি আরও বড় পরিসরে, যেমন পুরো সমাজে প্রয়োগ করা যায়? একটা সামাজিক আন্দোলন কি অভ্যাসের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে? অবশ্যই, সামাজিক আন্দোলনগুলো প্রায়শই সামাজিক অভ্যাসের উপর নির্ভর করে। আর এর সেরা উদাহরণ হল আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা মন্টগমরি বাস বয়কট এবং রোজা পার্কস। অনেকে ভাবেন রোজা পার্কস একজন ক্লান্ত নারী ছিলেন, যিনি সেদিন হঠাৎ করেই প্রতিবাদ করে বসেন। কিন্তু সত্যিটা আরও গভীর। সেটা কি? আমি যতদূর জানি, তিনি বাসে একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে তার সিট ছেড়ে দিতে অস্বীকার করেছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন না যিনি এটা করেছিলেন। তার আগেও অনেকে একই কাজ করে গ্রেফতার হয়েছেন, কিন্তু সেটা কোনো আন্দোলনের রূপ নেয়নি। তাহলে রোজা পার্কসের বেলায় কেন নিল? কারণ পার্কস সেখানকার সামাজিক কাঠামোর কেন্দ্রে ছিলেন। সামাজিক বিজ্ঞানীরা বলেন, সামাজিক আন্দোলন দুটো জিনিসের উপর নির্ভর করে: শক্তিশালী বন্ধন, মানে স্ট্রং টাইজ, স্ট্রং টাইজ, এবং দুর্বল বন্ধন বা উইক টাইজ। এই শক্তিশালী আর দুর্বল বন্ধন বিষয়টা ঠিক কি? শক্তিশালী বন্ধন হল আপনার কাছের বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক। রোজা পার্কস তার সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন এবং অনেকের সঙ্গে তার এই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি চার্চ, ক্লাব সহ ডজনখানেক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই যখন তিনি গ্রেপ্তার হন, তখন তার বন্ধুরা, অর্থাৎ এই শক্তিশালী বন্ধনের মানুষেরা দ্রুত সংগঠিত হন। এটা ছিল আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গ। বেশ, তাহলে তার বন্ধুরা প্রতিবাদ শুরু করলেন। কিন্তু একটা আন্দোলন তো শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না। এটা হাজার হাজার মানুষের কাছে ছড়ালো কিভাবে? এখানেই দুর্বল বন্ধনের উইক টাইজের শক্তি। দুর্বল বন্ধন হল আপনার পরিচিতদের সাথে সম্পর্ক। ধরুন আপনার বন্ধুর বন্ধু বা সহকর্মীর ভাই। এই দুর্বল বন্ধনগুলো বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সেতুর মতো কাজ করে। আচ্ছা। রোজা পার্কসের বন্ধুরা তাদের নিজেদের বন্ধুদের জানালো, তারা আবার তাদের পরিচিতদের জানালো। এভাবেই খবরটা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গোষ্ঠীর মানুষের কাছে ছড়িয়ে পড়ল। শক্তিশালী বন্ধন আন্দোলন শুরু করে, আর দুর্বল বন্ধন তাকে টিকিয়ে রাখে এবং বড় করে তোলে। মনকোমারিতে ঠিক এটাই ঘটেছিল। অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম অভ্যাস হলো একটি শক্তিশালী চক্র, যা আমাদের মস্তিষ্কে সহজ পথ বেছে নিতে সাহায্য করে। আমরা পেপসোডেন্টের গল্প থেকে শিখলাম
কিভাবে আকাঙ্ক্ষা তৈরি করে নতুন অভ্যাস করা যায়। টনি ডান্সির কাছে শিখলাম কিভাবে পুরনো অভ্যাস বদলাতে হয়। আর রোজা পার্কসের ঘটনা থেকে বুঝলাম অভ্যাসের সামাজিক শক্তি কতটা গভীর হতে পারে। একদম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল অভ্যাসগুলো কিন্তু নিয়তি নয়। কিন্তু তার চেয়েও বড় সত্যি হল আমাদের চারপাশের পৃথিবীটা, সুপারমার্কেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাপ পর্যন্ত, সবকিছুই আমাদের অজান্তে আমাদের অভ্যাসগুলোকে ডিজাইন করার জন্য তৈরি করা হয়েছে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করাটা এখন শুধু ব্যক্তিগত উন্নতির বিষয় নয়, এটা এক ধরনের মানসিক প্রতিরোধও বটে। একবার যদি আমরা বুঝতে পারি এটা কিভাবে কাজ করে, তাহলে আমরা এর চালক হতে পারি, চালিত নই। একটা ইঁদুর গোলকধাঁধার মধ্যে চকলেট খুঁজছে, আর ঠিক তখনই তার মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হচ্ছিল। হ্যাঁ, তো প্রথমবার আর দশমবারের মধ্যে ইঁদুরটার মস্তিষ্কের কার্যকলাপের ঠিক কী পরিবর্তনটা তারা লক্ষ্য করেছিলেন, যা এত গুরুত্বপূর্ণ ছিল? অসাধারণ প্রশ্ন। দেখুন, প্রথমবার যখন ইঁদুরটাকে গোলকধাঁধায় ছাড়া হয় তখন তার মস্তিষ্ক বেশি সক্রিয় ছিল। সে গন্ধ শুঁকছিল, দেওয়াল আঁচড়াচ্ছিল। মানে সে পুরোদমে চিন্তা করছিল। ঠিক, সে বারবার ভুল পথে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন একই কাজ করার পর বিজ্ঞানীরা দেখলেন একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ইঁদুরটা গোলকধাঁধাটা প্রায় মুখস্থ করে ফেলেছে এবং তার মস্তিষ্কের কার্যকলাপ নাটকীয়ভাবে কমে গেছে। কমে গেছে? তার মানে মস্তিষ্ক শক্তি বাঁচানোর জন্য একটা শর্টকাট বের করে নিয়েছে, অনেকটা গাড়ির অটো পাইলট মোডের মতো। একদম তাই। মস্তিষ্ক প্রচণ্ড শক্তি সাশ্রয়ী একটি অঙ্গ। যখনই সে কোনো কাজের পুনরাবৃত্তি দেখে, সে সেটাকে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বদলে ফেলার চেষ্টা করে। আচ্ছা। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটাকেই বলেন হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র। এর 3টে ধাপ আছে। প্রথমটা হল সংকেত বা কিউ। সংকেত? হ্যাঁ, ইঁদুরটির ক্ষেত্রে গোলকধাঁধায় ছাড়ার আগে একটা ক্লিক শব্দ করা হতো, যা ছিল সংকেত। এরপর তো নিশ্চয়ই আসল কাজটা, মানে গোলকধাঁধার মধ্যে দিয়ে দৌড়নো। হ্যাঁ, দ্বিতীয় ধাপটা হল রুটিন, যা হতে পারে শারীরিক, মানসিক বা আবেগপূর্ণ। এক্ষেত্রে ইঁদুরটির দৌড়ে চকলেটের কাছে পৌঁছানো। আর সবশেষে পুরস্কার। ঠিক, তৃতীয় ধাপে আছে পুরস্কার বা রিওয়ার্ড, এক্ষেত্রে মজাদার চকলেট। এই পুরস্কারটাই মস্তিষ্ককে বলে, শোনো, এই পুরো চক্রটা মনে রাখার মতো, কারণ শেষে ভালো কিছু আছে। আর কিছুদিন পর এই পুরো ব্যাপারটা অটোমেটিক হয়ে যায়। একদম। সংকেত, রুটিন আর পুরস্কার এতটাই শক্তিশালীভাবে জুড়ে যায় যে মস্তিষ্কের আর ভাবতেই হয় না। ক্লিক শব্দ শুনলেই সে অটো পাইলট মোডে চলে যায়। এটা তো আমাদের জীবনেও প্রতিনিয়ত ঘটে। যেমন বিকেলে একটু ঝিমুনি ভাব আসাটা হলো সংকেত, হুম, এক কাপ কফি বানানোটা রুটিন, আর কফি খাওয়ার পর যে চনমনে ভাবটা আসে সেটাই পুরস্কার। ঠিক। কিন্তু বইটাতে হেনরি মোলাইসন বা HM এর যে গল্পটা আছে সেটা তো আরও অবাক করার মতো। হ্যাঁ, HM-এর ঘটনাটা অভ্যাসের বিজ্ঞানকে বুঝতে একটা যুগান্তকারী মোড় এনে দেয়। যার নতুন করে কোনো স্মৃতিই তৈরি হতো না, সেও নতুন অভ্যাস তৈরি করতে পারছিল। ঠিক, অপারেশনের কারণে তার মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই তিনি কোনো নতুন ঘটনা, যেমন তিনি সকালের নাস্তায় কি খেয়েছেন বা কার সাথে কথা বলেছেন, এগুলো মনে রাখতে পারতেন না। কিছুই না। কিন্তু গবেষকরা তাকে প্রতিদিন একটি সহজ কাজ করতে দিতেন, যেমন একটি নির্দিষ্ট পথ ধরে হেঁটে অন্য একটি ঘরে যাওয়া। আর কিছুদিন পর তিনি কাজটা শিখে গিয়েছিলেন, যদিও তার মনেই থাকতো না যে তিনি এটা আগে কখনো করেছেন। এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন তিনি কাজটি পারেন না, কিন্তু করতে বললে ঠিকই করে ফেলতেন। ওয়াও! এটা প্রমাণ করে যে অভ্যাস আমাদের সচেতন স্মৃতি বা হিপোক্যাম্পাসের উপর নির্ভরশীল নয়। এটি মস্তিষ্কের আরও গভীরে বেসেল গ্যাংলিয়া নামক একটি আদিম অংশে তৈরি হয়। তার মানে অভ্যাস আসলে আমাদের সচেতন মনেরও বাইরের এক শক্তি। একদম। তাহলে বোঝা যাচ্ছে অভ্যাস কতটা শক্তিশালী। কিন্তু শুধু জানলেই তো হবে না, এই জ্ঞানটা কাজে লাগিয়ে কি ইচ্ছে মতো নতুন অভ্যাস তৈরি করা সম্ভব? যেমন ধরুন পেপসোডেন্ট টুথপেস্টের গল্পটা। ঠিক। একটা গোটা দেশের মানুষকে দাঁত মাজার মতো একটা অভ্যাস করিয়ে ছেড়েছিল। ঠিক, এখানে বিষয়টার প্রায়োগিক দিকটা স্পষ্ট হয়ে ওঠে। বিংশ শতকের শুরুর দিকে আমেরিকানদের জন্য দাঁতের স্বাস্থ্য একটা বড় সমস্যা ছিল, কিন্তু দাঁত ব্রাশ করার অভ্যাসটাই ছিল না। ছিলই না বলতে গেলে। তখন ক্লড হপকিন্স নামের একজন বিজ্ঞাপন জগতের কিংবদন্তিকে দায়িত্ব দেওয়া হল পেপসোডেন্টকে জনপ্রিয় করার। হপকিন্স জানতেন তাকে একটা কার্যকরী হ্যাবিট লুপ তৈরি করতে হবে। কিন্তু দাঁত মাজার জন্য সংকেত বা কিউ কি হতে পারে? এটা তো কফির মতো কোনো চটজলদি অনুভূতি দেয় না।
হপকিন্স এখানেই তার জাদু দেখালেন। তিনি একটি ব্রিলিয়ান্টলি সিম্পল সংকেত খুঁজে বের করলেন। দাঁতের উপর তৈরি হওয়া পাতলা প্রায় অদৃশ্য একটা স্তর বা ফিল্ম। ফিল্ম? হ্যাঁ, আসলে এই ফিল্ম সবার দাঁতেই তবিয়াতিভাবে জমে, কিন্তু হপকিন্স তার বিজ্ঞাপনে এটিকে একটা নোংরা, অস্বাস্থ্যকর এবং দেখতে খারাপ জিনিস হিসেবে তুলে ধরলেন। মানে তিনি একটা সমস্যা তৈরি করলেন। হ্যাঁ, বিজ্ঞাপনগুলো বলতো আয়নার সামনে গিয়ে জিভ দিয়ে দাঁতের ওপর বুলিয়ে দেখুন, একটা ফিল্ম অনুভব করছেন। ওটাই আপনার সুন্দর হাসিকে নষ্ট করে দিচ্ছে। ওয়াও! তার মানে তিনি এমন একটা সমস্যা তৈরি করলেন যার সমাধান ছিল তার পণ্য। এটা তো প্রায় মানুষের মন নিয়ে খেলার মতো। এক কথায় তাই। হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষ তাদের দাঁতের ওপর এই ফিল্ম অনুভব করতে শুরু করল। সংকেত তৈরি হয়ে গেল। আর রুটিন তো সহজ, পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করা। হ্যাঁ, কিন্তু আসল খেলাটা ছিল পুরস্কারে। পেপসোডেন্টের উপাদানে সাইট্রিক অ্যাসিড আর মিন্টের মতো কিছু রাসায়নিক ছিল, যা ব্যবহারের পর মুখে একটা শিরশিরে ঝিনঝিনে অনুভূতি তৈরি করত। তার মানে ওই শিরশিরে অনুভূতিটার সাথে দাঁত পরিষ্কার হওয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল না। একদমই না। ওটা ছিল একটা বিশুদ্ধ সংবেদন, কিন্তু মানুষ ওই অনুভূতিটাকেই পরিষ্কার হওয়ার লক্ষণ হিসাবে ধরে নিল। আচ্ছা। ওই ঝিনঝিনে অনুভূতিটাই ছিল পুরস্কার, যা তাদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করেছিল। মানুষ ওই অনুভূতিটা পাওয়ার জন্যই প্রতিদিন দাঁত মাজতে শুরু করে। ভাবা যায়। ফলাফল, মাত্র ১ দশকের মধ্যে আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ নিয়মিত দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তোলে। তার মানে একটা নতুন অভ্যেস তৈরির জন্য একটা স্পষ্ট এবং আকর্ষণীয় পুরস্কার থাকাটা অপরিহার্য, যা আমাদের মধ্যে ওই কাজটা আবার করার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি করবে। ঠিক তাই। আচ্ছা, তাহলে নতুন অভ্যেস তৈরির রহস্য তো বোঝা গেল, কিন্তু পুরনো বা খারাপ অভ্যেস বদলানোর উপায় কি? বইয়ের একটা অংশ আমার কাছে সবচেয়ে কাজের মনে হয়েছে, যেখানে লিসা অ্যালেনের গল্পটা বলা হয়েছে। লিসা অ্যালেনের গল্পটা অভ্যাস পরিবর্তনের সোনালী নিয়ম বা দ্য গোল্ডেন রুল অফ হ্যাবিট চেঞ্জের সবচেয়ে ভালো উদাহরণ। লিসা মাত্রাতিরিক্ত ধূমপান করতেন, ঋণে জর্জরিত ছিলেন, অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন। মোট কথা, তার জীবনটা একদমই ছন্নছাড়া ছিল। কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি ম্যারাথন দৌড়ান, পিএইচডি শেষ করেন এবং সম্পূর্ণ নতুন এক মানুষে পরিণত হন। এই অবিশ্বাস্য পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? তিনি কি হঠাৎ করে একদিন অনেক ইচ্ছাশক্তি পেয়ে গিয়েছিলেন? না, বরং তিনি নিজের অজান্তেই অভ্যাস পরিবর্তনের সোনালী নিয়মটি ব্যবহার করেছিলেন। কি সেই নিয়ম? নিয়মটি হল, একটি অভ্যাস ভাঙার চেষ্টা করার চেয়ে পুরনো সংকেত এবং পুরস্কারকে একই রেখে শুধুমাত্র মাঝখানের রুটিনটা বদলে ফেলা অনেক বেশি কার্যকর। ও আচ্ছা, তার মানে আপনি পুরনো অভ্যাসটাকে মুছে ফেলছেন না, বরং সেটার ওপর নতুন একটা অভ্যাসকে বসিয়ে দিচ্ছেন। এটা তো দারুণ একটা ধারণা। একদম। লিসার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করেছিল? লিসা প্রথমে তার ধূমপানের অভ্যাসটা বদলাতে চেয়েছিলেন। তিনি খুঁজে বের করলেন তার ধূমপানের সংকেতটা কি। তিনি দেখলেন, যখনই তিনি মানসিক চাপ বা একঘেয়েমি অনুভব করেন, যেটা হলো সংকেত। হ্যাঁ, সংকেত, তখনই তার সিগারেট খেতে ইচ্ছে করে। আর সিগারেট খাওয়ার পর তিনি এক ধরনের স্নায়বিক স্বস্তি বা উদ্দীপনা পেতেন, যা ছিল পুরস্কার। তো তিনি কি করলেন? তিনি ধূমপানের রুটিনটাকে ব্যায়াম করার রুটিন দিয়ে বদলে দিলেন। যখনই তিনি মানসিক চাপ অনুভব করতেন, তিনি জিম করার জুতো পরে দৌড়াতে যেতেন। আর দৌড়ানোর ফলেও তো শরীরে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা একই রকম স্বস্তি বা হাই অনুভূতি দেয়। ঠিক ধরেছেন। তার মানে সংকেত, মানসিক চাপ এবং পুরস্কার, স্বস্তি একই থাকলো, শুধু মাঝখানের রুটিনটা, ধূমপান, বদলে গিয়ে হলো দৌড়ানো। একদম। এই একটি পরিবর্তনই ছিল শুরু। ব্যায়াম করার ফলে তার আত্মবিশ্বাস বাড়ে, তিনি স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেন, তার কাজের মান ভালো হয়, মানে একটা ইতিবাচক চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। এই একই নিয়ম কিন্তু বড় বড় কোম্পানিও ব্যবহার করে, যেমন প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের ফেব্রিজ এয়ার ফ্রেশনারের গল্পটা। ও হ্যাঁ, প্রথমে তো পণ্যটা বাজারে পুরোপুরি ব্যর্থ হয়েছিল, তাই না? হ্যাঁ, কারণ তারা এটিকে দুর্গন্ধ দূর করার সমাধান হিসেবে বিক্রি করছিল। কিন্তু সমস্যা হল, যারা দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকে, যেমন ধরুন পোষা প্রাণীর মালিক, তারা তো সেই গন্ধে অভ্যস্ত হয়ে যায়। ঠিক, তারা আর সেটাকে সংকেত হিসেবে চিহ্নিত করতে পারে না। আর সংকেত না থাকলে রুটিন, মানে ফেব্রিজ স্প্রে করা শুরুই হবে না।
তাহলে তারা কিভাবে সফল হলো? তারা তাদের কৌশল পুরোপুরি বদলে ফেলে। তারা ফেব্রিসকে দুর্গন্ধ দূর করার পণ্য হিসেবে না দেখিয়ে ঘর পরিষ্কার করার রুটিনের শেষে একটি পুরস্কার হিসেবে উপস্থাপন করে। পুরস্কার হিসেবে? হ্যাঁ, তাদের নতুন বিজ্ঞাপনে দেখানো হতো একজন মহিলা তার ঘর গুছিয়ে বিছানার চাদর টানকান করে সব শেষে ফেব্রিস স্প্রে করছেন এবং একটি তৃপ্তির হাসি দিচ্ছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। অর্থাৎ ঘর গোছানোটা হলো সংকেত, ফেব্রিস স্প্রে করাটা রুটিন, আর স্প্রে করার পর যে সুন্দর তাজা গন্ধটা পাওয়া যায় সেটাই হয়ে ওঠে পুরস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতার অনুভূতি। আর এই ছোট্ট একটা পরিবর্তনেই ফেব্রিজের বিক্রি আকাশচুম্বী হয়ে যায়। ঠিক। এটা একটা দারুণ পয়েন্ট। তার মানে অভ্যাস পরিবর্তনের মূল চাবিকাঠি হল আমাদের বিদ্যমান হ্যাবিট লুপগুলোকে চিহ্নিত করা এবং সচেতনভাবে শুধু রুটিনটাকে বদলে দেওয়া। লিসা অ্যালেনের ব্যায়াম শুরু করার অভ্যাসটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বইতে এ ধরনের অভ্যাসকে কিস্টোন হ্যাবিটস বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কিস্টোন হ্যাবিটস বা মূল ভিত্তিপ্রস্তর অভ্যাস হল এমন কিছু অভ্যাস যা আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, অনেকটা ডোমিনো এফেক্টের মতো। যেমন ব্যায়াম করা, প্রতিদিন সকালে বিছানা গোছানো বা নিয়মিত মেডিটেশন করা, এগুলো সবই কিস্টোন হ্যাবিটের উদাহরণ। এগুলো আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়ায় এবং অন্যান্য ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। অলিম্পিক সাঁতারু মাইকেল ফেলপসের উদাহরণ তো অসাধারণ। তার কোচ তাকে এমন একটা মানসিক রুটিন শিখিয়েছিলেন যা তাকে অবিশ্বাস্য সাফল্য পেতে সাহায্য করেছিল। বব বোম্যান, ফেলপসের কোচ, তাকে শিখিয়েছিলেন প্রতিটি সাঁতারের আগে চোখ বন্ধ করে মনে মনে পুরো রেসটা নিখুঁতভাবে কল্পনা করতে। তিনি এটাকে বলতেন ভিডিও টেপ দেখা। ভিডিও টেপ দেখা? হ্যাঁ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্ট্রোক, প্রতিটা টার্ন, এমনকি জয়ের পর পানির ছিটে তার মুখে কেমন লাগবে, সবকিছু। এই মানসিক রুটিনটা তাকে এনর্মাস চাপের মুহূর্তেও শান্ত থাকতে এবং প্রায় স্বয়ংক্রিয়ভাবে পারফর্ম করতে সাহায্য করত। এটা ছিল তার সাফল্যের কিস্টোন হ্যাবিট। একদম। আবার আমেরিকান ফুটবল কোচ টনি ডানজির গল্পটাও একই কথা বলে। তিনি তার দলকে জটিল স্ট্র্যাটেজি না শিখে কয়েকটি মৌলিক চাল বারবার অনুশীলন করাতেন, যতক্ষণ না সেটা তাদের দ্বিতীয় স্বভাবে পরিণত হয়। তার দর্শন ছিল চাপের মুহূর্তে খেলোয়াড়রা চিন্তা করবে না, তারা শুধু অভ্যাসের বশে কাজ করবে। ঠিক। আর এই একই নীতি কিন্তু শুধু ব্যক্তি বা দলের জন্য নয়, গোটা সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য। সমাজেরও নিজস্ব অভ্যাস থাকে। ও আচ্ছা। বইয়ের শেষভাগে মন্টগোমেরি বাস বয়কটের যে উদাহরণটি দেওয়া হয়েছে তা সামাজিক অভ্যাস কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। 1955 সালে রোজা পার্কস যখন বাসে তার সিট ছাড়তে অস্বীকার করেন, তখন তিনি প্রথম ব্যক্তি ছিলেন না যিনি এটা করেছেন, কিন্তু তার প্রতিবাদ একটা বিশাল আন্দোলনের রূপ নিয়েছিল। কেন? কারণ তার এই কাজটি সমাজের মধ্যে থাকা দুটি শক্তিশালী অভ্যাসকে নাড়া দিয়েছিল। প্রথমত বন্ধুত্বের অভ্যাস। বন্ধুত্বের অভ্যাস? হ্যাঁ, রোজা পার্কস তার কমিউনিটিতে খুব সম্মানিত এবং অনেকের ভালো বন্ধু ছিলেন। তার মতো একজন মানুষকে গ্রেফতার হতে দেখে তার বন্ধুরা স্বাভাবিকভাবেই তার পাশে দাঁড়ায়। আর দ্বিতীয়ত কমিউনিটির মধ্যে থাকা সামাজিক চাপের অভ্যাস। সেই সময়ে চার্চ এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যখন বয়কটের ডাক দেওয়া হলো, তখন সেই নেটওয়ার্কের মাধ্যমে খবর দ্রুত ছড়িয়ে পড়ে। আর তখন প্রতিবেশীদের দেখাদেখি বা সামাজিক চাপে বাকিরাও অংশ নিতে বাধ্য হয়। ঠিক তাই। তার মানে একটি বড় সামাজিক পরিবর্তনও আসলে ছোট ছোট ব্যক্তিগত বন্ধুত্ব এবং গোষ্ঠীগত অভ্যাসের সমষ্টির ওপর নির্ভর করে। এটা তো একটা শক্তিশালী ধারণা। হ্যাঁ। তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে অভ্যাস কোনো নিয়তি নয়, বরং এটি একটি সূত্র যা বোঝা এবং পরিবর্তন করা সম্ভব। একদম। বইটির মূল বার্তাটি হল সচেতনতা, সংকেত, রুটিন এবং পুরস্কার। এই তিনটি উপাদানকে যদি আমরা নিজেদের জীবনে চিহ্নিত করতে পারি, তাহলে আমরাই আমাদের অভ্যাসের চালক হতে পারি। ঠিক। ক্লড হপকিন্স যেভাবে পেপসুডেন্টের জন্য মানুষের মনে আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন, বা স্টারবাকস যেভাবে শুধু কফি বিক্রি না করে তার সাথে একটি আরামদায়ক পরিবেশের পুরস্কার জুড়ে দিয়ে একটি দৈনন্দিন আড্ডোর অভ্যাসে পরিণত করেছে, তা প্রমাণ করে যে অভ্যাস কতটা শক্তিশালী এবং এটি ইচ্ছে মতো তৈরি ও পরিবর্তন করা যায়। এক কথায় হ্যাঁ। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যা শ্রোতাদেরও হয়তো ভাবতে সাহায্য করবে।
আমরা ব্যক্তিগত এবং সামাজিক অভ্যাস নিয়ে কথা বললাম, কিন্তু আজকের ডিজিটাল যুগে যখন বিভিন্ন অ্যাপ আর অনলাইন প্ল্যাটফর্ম আমাদের মনোযোগ ধরে রাখার জন্য প্রতিনিয়ত নতুন নতুন হ্যাবিট লুপ তৈরি করছে, যেমন ফোনের নোটিফিকেশনের শব্দ হলো সংকেত, স্ক্রল করার রুটিন এবং একটি নতুন লাইক বা মজার ভিডিও দেখা হলো পুরস্কার, তখন আমাদের অজান্তেই কোন কোন অভ্যাসগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর সেই অভ্যাসগুলোর নিয়ন্ত্রণ আসলে কার হাতে, আমাদের নাকি যারা এই অ্যাপগুলো ডিজাইন করছে তাদের হাতে? হেনরি মোলাইসেন। হ্যাঁ, হেনরি মোলাইসেন, গবেষণার জগতে যিনি HM নামেই বেশি পরিচিত। মৃগীরোগের চিকিৎসার জন্য তার মস্তিষ্কের একটা অংশ বাদ দেয়া হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছিল, কিন্তু এর একটা ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। কি ছিল সেটা? তিনি আর কোনো নতুন স্মৃতি তৈরি করতে পারতেন না। কয়েক মিনিট আগে কি করেছেন, কার সাথে কথা বলেছেন, কিচ্ছু মনে রাখতে পারতেন না। ভাবা যায়। ব্যাপারটা কতটা অদ্ভুত একবার ভাবুন। গবেষকরা প্রতিদিন তার সাথে দেখা করতেন, আর প্রতিদিন তাকে নতুন করে নিজেদের পরিচয় দিতে হতো। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। তিনি সকালে নাস্তা করার কথা ভুলে গিয়ে আবার নাস্তা চাইতেন। কিন্তু এখানেই বিজ্ঞানীরা একটা অবাক করা জিনিস লক্ষ্য করলেন। কি সেটা? তারা হেনরিকে একটা সহজ কাজ দিলেন। একটা টেবিলের ওপর রাখা বিভিন্ন আকারের জিনিসকে একটা নির্দিষ্ট ক্রমে স্পর্শ করা। প্রথম দিকে তিনি পারছিলেন না, কিন্তু প্রতিদিন অনুশীলনের পর একটা সময় দেখা গেল তিনি কোনো ভুল ছাড়াই কাজটা করে ফেলছেন। একদম। 1 মিনিট, এটা কিভাবে সম্ভব? যদি তার মনেই না থাকে যে তিনি এই কাজটা আগে কখনো করেছেন, তাহলে তিনি শিখলেন কিভাবে? ঠিক, তার তো মনে থাকার কথা না যে কালকেও তিনি একই কাজটা করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ। এখানেই তো আসল রহস্যটা। এই ঘটনাটা বিজ্ঞানীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অভ্যাস আর স্মৃতি মস্তিষ্কের সম্পূর্ণ আলাদা দুটো জায়গায় তৈরি হয়। ও আচ্ছা। স্মৃতি তৈরি হয় হিপ্পোক্যাম্পাসে, যা হেনরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু অভ্যাস তৈরি হয় মস্তিষ্কের অনেক গভীরে, একটা আদিম অংশের, যার নাম বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া? হ্যাঁ, এটা আমাদের মস্তিষ্কের এমন একটা অংশ যা কনশিয়াস থট বা সচেতন চিন্তাভাবনার বাইরে কাজ করে, অনেকটা একটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড প্রসেসের মতো। মানে আমরা যাই করি না কেন, পেছনে অনেক কাজ চলতে থাকে। ঠিক, এই বেসাল গ্যাংলিয়া সেভাবেই আমাদের রুটিন কাজগুলোকে অভ্যাসে পরিণত করে দেয়, যাতে আমাদের মস্তিষ্কের মূল অংশকে আর বাড়তি শক্তি খরচ করতে না হয়। তার মানে আমাদের মস্তিষ্ক আসলে ভীষণ অলস, শক্তি বাঁচানোর জন্য সে নিয়মিত কাজগুলোকে স্বয়ংক্রিয় করে দেয়। একদম তাই। কিন্তু একটা অভ্যাস তো শূন্য থেকে তৈরি হতে পারে না। যেমন দাঁত ব্রাশ করার অভ্যাস। এখন তো আমরা প্রায় সবাই করি, কিন্তু 100 বছর আগেও নাকি আমেরিকানদের মাত্র 7% মানুষ দাঁত ব্রাশ করত। এটা তো অবিশ্বাস্য শোনায়, তাই না? হ্যাঁ, তাহলে এত বড় একটা জনগোষ্ঠীর মধ্যে এই অভ্যাসটা তৈরি হলো কিভাবে? এর পেছনে নায়ক হলেন ক্লড হপকিন্স নামে একজন বিজ্ঞাপন জগতের কিংবদন্তি। আর পণ্যটি ছিল পেপসোডেন্ট টুথপেস্ট। পেপসোডেন্ট? হপকিন্স জানতেন মানুষকে কিছু একটা করাতে হলে তাদের একটা ভালো কারণ দেখাতে হবে। তিনি ওই হ্যাবিট লুপটাকে দারুণভাবে কাজে লাগালেন। কিভাবে? তিনি তার বিজ্ঞাপনে একটা সংকেত বা কিউ তৈরি করলেন। সেই সংকেতটা ছিল দাঁতের ওপরের ফিল্ম। দাঁতের ওপরের ফিল্ম? মানে ওই পিচ্ছিল আস্তরণটা যা আমরা জিভ দিয়ে অনুভব করতে পারি? ঠিক ধরেছেন। ওটা তো সবার দাঁতেই থাকে। এটা তো দারুণ একটা চাল। 100%। তিনি এমন একটা সংকেত বেছে নিলেন যা সার্বজনীন এবং যা মানুষ সহজেই শনাক্ত করতে পারবে। আচ্ছা। তো হ্যাবিট লুপটা দাঁড়ালো এরকম। সংকেত হলো জিভ দিয়ে দাঁতের উপর ওই ফিল্মটা অনুভব করা, এরপর রুটিন হলো পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করা। কিন্তু আসল খেলাটা ছিল পুরস্কারের অংশে। পুরস্কার? ঝকঝকে দাঁত বা সুন্দর হাসি? যে কেউ এটাই ভাববে, কিন্তু হপকিন্স জানতেন ওগুলো দীর্ঘমেয়াদী পুরস্কার। অভ্যাস তৈরির জন্য দরকার তাৎক্ষণিক কিছু। তাহলে আসল পুরস্কারটা কি ছিল? একটা অনুভূতি। অনুভূতি? হ্যাঁ, পেপসোডেন্টের ফর্মুলায় সাইট্রিক অ্যাসিড আর মিন্ট অয়েলের মতো কিছু উপাদান যোগ করা হয়েছিল। এগুলোর কাজ কিন্তু দাঁত পরিষ্কারের সাথে সরাসরি যুক্ত ছিল না। তাহলে? এগুলো ব্যবহারের পর মুখে একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি তৈরি করত। ও! মানুষ ওই অনুভূতিটার জন্য এতটাই আকুল হয়ে পড়ল যে তারা সেটার অভাব বোধ করতে শুরু করল। বিজ্ঞানের ভাষায় পুরস্কারটা একটা তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করেছিল। দাঁড়ান,
তার মানে মানুষ দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশ করছিল না, বরং ওই শিরশিরে অনুভূতিটা পাওয়ার জন্য করছিল। এটা তো একরকম কৌশল করে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া। ঠিক তাই। এই ক্রেভিংটাই হলো অভ্যাস তৈরির মূল জ্বালানি। যখন মস্তিষ্ক কোনো পুরস্কারের আশা করতে শুরু করে, তখন সেই কাজটা করার জন্য একটা নিউরোলজিক্যাল তাগিদ তৈরি হয়। আর পেপসোডেন্টের সাফল্যের পর প্রায় সব টুথপেস্ট কোম্পানি তাদের পণ্যে মিন্ট যোগ করা শুরু করে, কারণ মানুষ এখন টুথপেস্টের সাথে ওই শিরশিরে অনুভূতিটাকেই জুড়ে দিয়েছিল। ক্রেভিং তৈরি করে নতুন অভ্যাস গড়া তো বোঝা গেল, কিন্তু আমাদের তো অনেক পুরনো আর খারাপ অভ্যাসও থাকে। যেমন ধরুন, টেনশনে পড়লে নখ কামড়ানো, বা কাজের চাপে পড়লে মনোযোগ হারিয়ে ফেলা। হ্যাঁ, এই অভ্যাসগুলোর ক্রেভিং তো খুব শক্তিশালী। সেগুলো থেকে বেরোনোর উপায় কি? এগুলোকে কি পুরোপুরি মুছে ফেলা সম্ভব? পুরোপুরি মুছে ফেলা বলতে গেলে প্রায় অসম্ভব, কারণ ওই নিউরাল পথগুলো মস্তিষ্কে একবার তৈরি হয়ে গেলে পুরোপুরি উধাও হয় না। তাহলে কিন্তু সেগুলোকে বদলানো সম্ভব। আর এর জন্য বইটাতে একটা সোনালী নিয়ম বা গোল্ডেন রুল অফ হ্যাবিট চেঞ্জের কথা বলা হয়েছে। গোল্ডেন রুল? নিয়মটা হলো, সংকেত আর পুরস্কারটা একই রাখুন, শুধু মাঝখানের রুটিনটা বদলে দিন। একদম। এর সবচেয়ে ভালো উদাহরণ হলেন আমেরিকান ফুটবল কোচ টনি ডানজি। টনি ডানজি তো একটা প্রায় তলিয়ে যাওয়া দলকে সুপার বোল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। তিনি কি এই নিয়মটা ব্যবহার করেছিলেন? হ্যাঁ, তার দল ট্যাম্পা বে বুকনিয়ার্স প্রতিভাবান হওয়া সত্ত্বেও বারবার চাপের মুখে ভেঙে পড়ত। খেলার কঠিন মুহূর্তে খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে যেত। আর ভুল সিদ্ধান্ত নিত। ঠিক, তাদের পুরনো অভ্যাসটা ছিল। সংকেত হলো খেলার চাপ, রুটিন হলো আতঙ্কিত হয়ে যা খুশি তাই করা, আর পুরস্কার তো আসতই না, বরং তারা হেরে যেত। তাহলে ডানজি কি করলেন? তিনি তো আর মাঠের চাপটা সরিয়ে দিতে পারতেন না। একদম। তিনি সংকেতটা বদলাতে পারবেন না, এটা জানতেন। তাই তিনি রুটিনটা বদলে দিলেন। কি করলেন তিনি? তিনি খেলোয়াড়দের বললেন, মাঠে নেমে কোনো চিন্তা করবে না। প্রতিপক্ষের খেলোয়াড় কোন দিকে নড়ছে সেটা দেখেই আমি তোমাদের যে কয়েকটা চাল শিখিয়েছি তার মধ্যে থেকে একটা স্বয়ংক্রিয়ভাবে খেলে দেবে, একটুও ভাববে না। বাহ! তিনি তাদের পুরনো জটিল প্লেবুক বাদ দিয়ে হাতে গোনা কয়েকটা চাল বারবার অনুশীলন করালেন, যতক্ষণ না সেটা তাদের মাংসপেশির স্মৃতিতে গেঁথে যায়। তার মানে তিনি খেলোয়াড়দের পুরনো আতঙ্কের রুটিনের বদলে একটা নতুন স্বয়ংক্রিয় আর অভ্যস্ত রুটিন প্রতিস্থাপন করে দিলেন। ঠিক ঠিক। সংকেত একই খেলার চাপ, কিন্তু এখন রুটিনটা হলো চিন্তা না করে অনুশীলন করা চালগুলো খেলা। আর পুরস্কারটাও একই, জেতার তীব্র আকাঙ্ক্ষা। যেহেতু নতুন রুটিনটা অনেক বেশি কার্যকর ছিল, তারা জিততে শুরু করল। আর জেতার সেই অনুভূতি বা পুরস্কার তাদের নতুন অভ্যাসটাকে আরও শক্তিশালী করে তুলল। একদম। তারা চাপের মুখে চিন্তা করা ছেড়ে দিয়ে অভ্যাসের উপর ভরসা করতে শিখল। ড্যানজি আসলে তাদের মস্তিষ্কের হ্যাবিট লুপটাকেই হ্যাক করেছিলেন। আমার জীবনে তো অনেকগুলো খারাপ অভ্যাস আছে। দেরিতে ঘুমানো, জাঙ্ক ফুড খাওয়া, কাজ ফেলে রাখা। আমি কোনটা দিয়ে শুরু করব সেটাই তো বুঝতে পারি না। সব কি একবারে বদলাতে হবে? এটা তো ভাবলেই আরও চাপ লাগে। এখানেই আসে বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি, কিস্টোন হ্যাবিট। কিস্টোন হ্যাবিট? হ্যাঁ, আর্চ বা খিলানের মাঝখানে একটা পাথর থাকে যেটাকে কিস্টোন বলা হয়। ওই একটা পাথরে কিন্তু পুরো কাঠামোটাকে ধরে রাখে। কিস্টোন হ্যাবিটও ঠিক সেরকম। মানে এটা এমন একটা অভ্যাস যা বদলালে আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও একটা ইতিবাচক ঢেউ লাগে। সবকিছু একবারে বদলানোর দরকার নেই, শুধু ওই একটা সঠিক অভ্যাস খুঁজে বের করতে হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো পরিষ্কার হবে। অবশ্যই। বইটাতে লিসা অ্যালেন নামে একজন নারীর গল্প আছে। ৩৪ বছর বয়সে তার জীবনটা ছিল বেশ এলোমেলো। তিনি ঋণে জর্জরিত ছিলেন, মাত্রাতিরিক্ত ধূমপান করতেন, তার ওজনও অনেক বেশি ছিল। তিনি অনেকবার সবকিছু বদলানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। শেষে তিনি ঠিক করলেন শুধু একটা জিনিস বদলাবেন। কি সেটা? ধূমপান ছাড়বেন। আর ওই একটা সিদ্ধান্তই তার জীবন বদলে দিল? হ্যাঁ, তবে সরাসরি নয়। ধূমপানের অভ্যাসটা বদলানোর জন্য তিনি এর জায়গায় দৌড়ানো শুরু করলেন। নিকোটিনের ক্রেভিং উঠলেই তিনি দৌড়াতে যেতেন। ও আচ্ছা। দৌড়ানোটা তার কিস্টোন হ্যাবিট হয়ে দাঁড়াল। কারণ দৌড়ানোর ফলে তার এনার্জি বাড়ল, রাতে ভালো ঘুম হতে শুরু করল। আর ভালো ঘুমের কারণে পরদিন তার মেজাজ ভালো থাকত? ঠিক। ভালো মেজাজের কারণে তিনি স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করলেন।
এই সব কিছুর প্রভাবে তার কাজের জায়গায় পারফরমেন্স ভালো হলো, তিনি টাকা জমাতে পারলেন এবং কয়েক বছরের মধ্যে একটা ম্যারাথন দৌড়ে অংশ নিলেন এবং নিজের বাড়ি কিনলেন। অসাধারণ। শুরুটা হয়েছিল শুধু একটা অভ্যাস বদলানো দিয়ে। এটা একটা ডমিনো এফেক্টের মতো। একটা সঠিক ঘুঁটিকে টোকা দিলে বাটিগুলো একের পর এক পড়তে শুরু করে। অলিম্পিক কিংবদন্তি মাইকেল ফেলপসের ক্ষেত্রেও তো কোচ বব বোম্যান এমন কিছু একটা করেছিলেন, তাই না? ঠিক তাই। বোমান ফেলপসকে প্রতিটি সাঁতারের আগে মনে মনে একটা ভিডিও টেপ চালানোর অভ্যাস করিয়েছিলেন। ভিডিও টেপ? হ্যাঁ, ফেলপস চোখ বন্ধ করে কল্পনায় দেখতেন যে তিনি নিখুঁতভাবে সাঁতার কাটছেন, প্রতিটি টার্ন নিচ্ছেন আর শেষে জিতছেন। এই একটা মানসিক রুটিন বা অভ্যেস তাকে অলিম্পিকের মতো প্রচণ্ড চাপের মুহূর্তেও শান্ত আর ফোকাস থাকতে সাহায্য করত। এটাই ছিল তার কিস্টোন হ্যাবিট। 100%। একইভাবে স্টারবাকস তাদের কর্মীদের ল্যাটেই মেথড নামে একটা রুটিন শেখায়, যা দিয়ে তারা ক্ষুব্ধ গ্রাহকদের সামলাতে পারে। এই একটা অভ্যাস তাদের আত্মবিশ্বাস এমনভাবে বাড়িয়ে দেয় যে তাদের সামগ্রিক কর্মদক্ষতাও বেড়ে যায়। আমরা ব্যক্তি, দল আর কোম্পানির অভ্যাস নিয়ে কথা বললাম, কিন্তু এই ধারণাটা কি আরও বড় পরিসরে কাজ করে? মানে পুরো একটা সমাজের কি কোনো অভ্যাস থাকতে পারে? অবশ্যই বাড়ে। একটা সামাজিক আন্দোলন কি অভ্যাসের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে? পারে, আর এখানেই সামাজিক অভ্যাসের ধারণাটা আসে। এর সেরা উদাহরণ হল আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন এবং রোজা পার্কসের ঘটনা। 1955-এর মন্টগোমারি বাস বয়কট। হ্যাঁ, আমরা সবাই জানি রোজা পার্কস বাসে একজন শ্বেতাঙ্গ যাত্রীর জন্য তার সিট ছাড়তে অস্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়েছিল, আর সেখান থেকেই সেই ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়। কিন্তু একটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ। সেদিন তার প্রতিবাদটা কেন এত বড় একটা আন্দোলনের রূপ নিল? তার আগেও তো অনেকে একই কাজ করে গ্রেফতার হয়েছিলেন। ঠিক, এর পেছনেও সামাজিক অভ্যাসের ভূমিকা ছিল। আচ্ছা। প্রথমত, রোজা পার্কস তার সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি ছিলেন না। তিনি গির্জা, সামাজিক ক্লাব, বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি সবার কাছে একজন সম্মানিত এবং পরিচিত মুখ ছিলেন। তার মানে তার সাথে অনেকের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক, সমাজবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় স্ট্রং টাইজ। যখন তাকে গ্রেফতার করা হলো, তখন তার বন্ধুরা, মানে এই স্ট্রং টাইজের মানুষেরা, ব্যক্তিগত দায়িত্ববোধের অভ্যাস থেকে দ্রুত সংগঠিত হলেন। কিন্তু শুধু বন্ধুরা মিলে তো এত বড় একটা আন্দোলন সম্ভব নয়, যা পুরো শহরকে অচল করে দেবে। সম্ভব নয়, আর এখানেই দ্বিতীয় ধরনের সামাজিক অভ্যাস কাজে লেগেছিল, যা উইক টাইজ বা হালকা পরিচিতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। উইক টাইজ? খবরটা পার্কসের বন্ধুদের কাছ থেকে তাদের পরিচিতদের কাছে এবং তাদের পরিচিতদের কাছে আরও পরিচিতদের কাছে ছড়িয়ে পড়তে লাগল, গির্জার নেটওয়ার্ক, বিভিন্ন ক্লাবের সদস্য, প্রতিবেশীদের মাধ্যমে। ও। এই উইক টাইজগুলোই আন্দোলনটিকে একটি ছোট গণ্ডি থেকে বের করে সমাজের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। বন্ধুত্ব, মানে স্ট্রং টাইজ, আন্দোলন শুরু করে, আর পরিচিতদের চাপ, মানে উইক টাইজ, সেটাকে টিকিয়ে রাখে। এই দুই ধরনের সামাজিক বন্ধন বা অভ্যাসের মিশ্রণেই একটা ছোট প্রতিবাদ আমেরিকার ইতিহাস বদলে দেওয়া এক বিশাল সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল। একদম অসাধারণ। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, আমাদের মস্তিষ্ক শক্তি বাঁচানোর জন্য প্রতিনিয়ত অটোপাইলট মোডে যেতে চায়, আর এই সুযোগেই অভ্যাস তৈরি হয়। পেপসোডেন্টের গল্পটা দেখালো যে কিভাবে একটা তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করে নতুন অভ্যাস গড়া যায়। আবার টনি ডানজির কৌশলটা আমাদের শেখালো যে পুরনো অভ্যাসকে মুছে না ফেলেও শুধু তার রুটিনটা বদলে দিয়ে তাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, আর সবশেষে রোজা পার্কসের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সামাজিক সম্পর্কগুলো এক ধরনের অভ্যাস, যে একটা পুরো সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, অভ্যাসগুলো আমাদের নিয়তি নয়, এগুলো পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। ঠিক। একবার যদি আমরা বুঝতে পারি এটা কিভাবে কাজ করে, এর সংকেত, রুটিন আর পুরস্কারটা কি, তাহলে আমরা এর চালকের আসনে বসতে পারি। আমরা সচেতনভাবে আমাদের রুটিনগুলোকে ডিজাইন করতে পারি। অভ্যাসকে বোঝা মানে আসলে আমাদের নিজেদেরকে বোঝা। একদম। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মাথায় একটা অন্যরকম চিন্তা আসছে। আমরা তো নিজেদের অভ্যাস বদলানোর কথা ভাবছি, কিন্তু আজকালকার দুনিয়ায় টার্গেটের মতো কোম্পানিগুলো আমাদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে আগে থেকেই বলে দিতে পারে যে আমাদের পরিবারের নতুন অতিথি আসছে কিনা।
বা ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো জানে ঠিক কোন মুহূর্তে একটা নোটিফিকেশন পাঠালে আমরা অ্যাপটা খুলতে বাধ্য হব। এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, প্রশ্নটা হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো, সকালে উঠে নিউজ ফিড স্ক্রল করা থেকে শুরু করে ইউটিউবে একের পর এক ভিডিও দেখা, এগুলো আসলে কতটা আমাদের নিজেদের সিদ্ধান্ত? আর কতটা অন্য কারো ডিজাইন করা একটা নিখুঁত হ্যাবিট লুপ, যা আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করছে? রেডিও স্টেশনগুলো একটা নতুন গানকে দুটো জনপ্রিয় গানের মাঝে স্যান্ডউইচ করে আমাদের শুনতে বাধ্য করে। সেখানে প্রশ্ন জাগে, আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো আসলে কতটা আমাদের নিজেদের, আর কতটা অভ্যাস দ্বারা চালিত, যা হয়তো অন্য কেউ আমাদের অজান্তেই তৈরি করে দিয়েছে।